শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আইমান স্টাডি কেয়ারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা নবম ও দশম শ্রেণীতে কেমিস্ট্রি বইয়ের যারা বিভিন্ন বিক্রিয়া এবং বিভিন্ন যৌগর ক্ষেত্রে কিভাবে যৌগ গঠিত হয়, কিভাবে বিক্রিয়া সংগঠিত হয়, এসব নিয়ে আমাদের সকলেরই কম বেশি কনফিউশন কাজ করে থাকে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শিট। এই শিটের সাহায্যে আমরা বিভিন্ন যৌগগুলো, বিভিন্ন পরমাণু, অণু তারা কিভাবে একত্রিত হয়ে যৌগ গঠন করে সেইটি আজকে আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যোজনী ও যৌগমূলক, মৌল ও যৌগমূলকের যোজ্যতার তালিকা। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থির যোজ্যতার মৌল কিছু এবং কিছু যৌগমূলক দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখব যে কিভাবে একটি পরমাণু অপর পরমাণুর সাথে মিলিত হয়ে কিভাবে যৌগ গঠন করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে একটা হাইড্রোজেন, যার প্রতীক হচ্ছে H এবং যোজ্যতা হচ্ছে বা যোজনী হচ্ছে 1 এবং এর আয়ন হিসাবে H+ হিসাবে থাকে। তো এখানে হাইড্রোজেন একটি ধনাত্মক যৌগমূলক বা ধনাত্মক আয়ন বিশিষ্ট পরমাণু। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে আমাদের যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, যদি আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে হাইড্রোজেন হচ্ছে আমাদের 1, অতএব এটা 1s1। তার মানে সর্বশেষ কক্ষপথে এর একটি ইলেকট্রন আছে। তো সে এই ইলেকট্রনটি সে ইজিলি ইলেকট্রনটা ত্যাগ করে, হাইড্রোজেনটি সে একটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন ধনাত্মক আয়নে এটি পরিণত হতে পারে। ঠিক অপর প্রান্তে যদি আমরা আরেকটা দেখি, যেটাকে ফ্লোরিন, আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে ফ্লোরিন হচ্ছে 9টা ইলেকট্রন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। এবং ফ্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে ফ্লোরিন হচ্ছে 1s2 2s2 2px 2py এবং 2pz। যেহেতু এখানে 9টি ইলেকট্রন থাকবে, সেক্ষেত্রে 2px-এ থাকবে 2টা, 2py-তে থাকবে 2টা এবং সর্বশেষ 2pz-এ একটা ইলেকট্রন থাকবে। অতএব তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করতে গেলে তার 2টি ইলেকট্রনের প্রয়োজন, একটি ইলেকট্রনের প্রয়োজন। তো ইজিলি সে ইলেকট্রনটা একটা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে হাইড্রোজেন একটা ইলেকট্রন হারিয়ে এটা ধনাত্মক আয়নে পরিণত করতে পারে এবং ফ্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়, যার ফলে এদিকে হাইড্রোজেন কী করবে, সে তার একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, দিয়ে হাইড্রোজেন ধনাত্মক আয়নে পরিণত হয়। ফলে এই ধনাত্মক এবং ঋণাত্মক মিলে এখানে ফ্লোরিন যোগ হাইড্রোজেন একসাথে বিক্রিয়া করে ফ্লোরিন ঋণাত্মক প্লাস হাইড্রোজেন ধনাত্মক আয়ন তৈরি হয় এবং এই দুটো একসাথে বিক্রিয়া করে ফ্লোরিন এভাবে যৌগ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এটা প্রত্যেকেই ঋণাত্মক মৌল। এবং পক্ষান্তরে আমরা যতগুলো ধাতু দেখব, যেমন সোডিয়াম আছে, সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, সবগুলো হচ্ছে ধনাত্মক যৌগমূলক এবং অক্সিজেন হচ্ছে ঋণাত্মক যৌগমূলক এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আমাদের ম্যাক্সিমাম ধাতুগুলো হচ্ছে পজিটিভ ধনাত্মক আয়ন। আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম হচ্ছে একটি ধনাত্মক আয়ন, যার যোজনী হচ্ছে 1। তাহলে সোডিয়াম যেহেতু ধনাত্মক আয়ন হবে, সেহেতু সে অবশ্যই একটি ঋণাত্মক আয়ন বিশিষ্ট পরমাণুর সাথে সে যৌগ গঠন করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের যেহেতু পজিটিভ ধনাত্মক আয়ন এবং ক্লোরিন বা ফ্লোরিন হচ্ছে ঋণাত্মক পরমাণু, তো এখানে সোডিয়াম এবং ক্লোরিন একসাথে বিক্রিয়া করে তারা ধনাত্মক এবং ঋণাত্মক, যেমন সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, এরা একসাথে একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। আমরা পক্ষান্তরে দেখি যে অক্সিজেন, এখানে আমাদের অক্সিজেনের যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার যোজনী হচ্ছে 2 এবং সে 2টা ইলেকট্রন তার বাড়তি, মানে সে তার যৌগ গঠন করতে গেলে তাকে 2টা পজিটিভ আয়নের প্রয়োজন, যেহেতু তার -2 আছে। সেক্ষেত্রে আমরা যখন সোডিয়াম ক্লোরাইডকে দেখলাম যে একটা সোডিয়াম একটা ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, কিন্তু আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেন হচ্ছে 2, এই অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতেছি 2টা ঋণাত্মক আছে। তার মানে এখানে যখন আমরা ঋণাত্মক আছে, তো অবশ্যই কোনো ধনাত্মক কোনো মৌল দিয়ে এটি যৌগ গঠন করবে। সেক্ষেত্রে আমরা ধনাত্মক মৌল যদি আমরা দেখি, এখানে হাইড্রোজেনকে আমরা দেখতে পাবো, অথবা সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, সিলভার আছে, এগুলো একযোজী। এখন হাইড্রোজেন যেহেতু দ্বিযোজী ঋণাত্মক, তাহলে এখানে আমাদেরকে
অবশ্যই এমন একটা মোল দিতে হবে যে মোলটার ধনাত্মক আয়ন থাকবে। সেখানে আমরা হাইড্রোজেনকে দেখতে পাচ্ছি, হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক, কিন্তু এখানে অক্সিজেন -2 আছে। তার মানে হাইড্রোজেন আছে একটা, অক্সিজেন আছে দুটা। একটা হাইড্রোজেন আয়ন দিয়ে এখানে হবে না, এখানে অবশ্যই দুটা হাইড্রোজেন আয়ন দিতে হবে। এখানে দুটা হাইড্রোজেন আয়ন যদি আমরা দিয়ে থাকি তাহলে এটা দুটা একত্রে বিক্রিয়া করে H2O গঠন করবে। যেহেতু আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তার মানে দুই দিকে দুটা যোজনী, তাহলে দুটা যোজনকে সম্পৃক্ত করার জন্য অবশ্যই দুটা ধনাত্মক আয়ন হাইড্রোজেন দুই দিক দিয়ে প্রয়োজন। তাহলে আমাদের হাইড্রোজেনের পজিটিভ এবং এর নেগেটিভ এবং এর নেগেটিভ হাইড্রোজেনের পজিটিভ এটা একত্রিত হয়ে পানি উৎপন্ন করবে, যা একটু যৌগ। প্রিয় শিক্ষার্থী, এখানে আপনাদেরকে জানার জন্য বলতেছি, কখনো পজিটিভ মৌলে বা পরমাণুর মধ্যে কখনো যৌগ গঠন করবে না। যখন দেখতে পাই সোডিয়াম আছে একটা পজিটিভ, পক্ষান্তরে ক্যালসিয়ামও একটি পজিটিভ কখনো বন্ধন গঠিত হয় না, কারণ পজিটিভকে একে অপরকে বিকর্ষণ করে, কোনো আকর্ষণ বল কাজ করে না। সেহেতু এই সোডিয়ামকে যৌগ গঠন করতে গেলে বা ক্যালসিয়ামকে যৌগ গঠন করতে গেলে অবশ্যই ঋণাত্মক কোনো পরমাণুরই প্রয়োজন, যেটা সোডিয়ামের হচ্ছে 1, ক্যালসিয়ামের হচ্ছে 2। সোডিয়াম যদি যৌগ গঠন করতে হয় তাহলে অবশ্যই এক যোজনের একটা ঋণাত্মক মৌল নিয়ে এসে সোডিয়ামের সাথে বসাতে হবে, অথবা ক্যালসিয়ামও যেহেতু ধনাত্মক 2, অবশ্যই এমন কোনো একটা নিয়ে আসতে হবে যেটা ঋণাত্মক -2 থাকতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি ক্যালসিয়াম যেহেতু হচ্ছে আমাদের 2, আমাদের ক্যালসিয়ামের সাথে যখন একটা অক্সিজেন, আমরা জানি অক্সিজেন এরও যোজনী হচ্ছে -2, তো ক্যালসিয়াম এবং অক্সিজেন যখন বিক্রিয়া করবে তখন অবশ্যই দুই একত্রিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড গঠন করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে এই শীটটাতে আমরা আরও দেখতে পাবো কোন কোন মৌলগুলো যোজনীগত এবং তাদের আয়নিক অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের +1, সিলভার হচ্ছে +1, অক্সিজেন হচ্ছে -2, ম্যাগনেশিয়াম আমরা বলছিলাম সব ম্যাক্সিমাম ধাতুগুলোই হচ্ছে পজিটিভ আয়ন বিশিষ্ট। সেখানে আমাদের অ্যালুমিনিয়াম, তারপর বিসমাথ আছে। কিন্তু পক্ষান্তরে আমরা যদি, প্রিয় শিক্ষার্থী, পক্ষান্তরে যদি আমরা দেখি আমাদের যে যৌগমূলকগুলো আছে, এই যৌগমূলকগুলোও ধনাত্মক ঋণাত্মক হয়ে থাকে। যেসব ধনাত্মক যৌগমূলক তারা ঋণাত্মক কোনো পরমাণুকে সাথে যৌগ গঠন করবে, অথবা যারা ধনাত্মক যৌগমূলক তারা কোনো ঋণাত্মক একযোজী কোনো পরমাণুর সাথে একত্রিত হয়ে যৌগ গঠন করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যৌগমূলকের নাম, সংকেত, যোজ্যতা। যেমন অ্যামোনিয়া, আমাদের এখানে অ্যামোনিয়া আছে NH4, তার মানে এখানে যার যোজনী হচ্ছে, অ্যামোনিয়ার যোজনী হচ্ছে এখানে NH4+, তার মানে সে হচ্ছে ধনাত্মক যৌগমূলক। এই ধনাত্মক যৌগমূলকটি যখন কারোর সাথে বিক্রিয়া করবে অবশ্যই একটা ঋণাত্মক যৌগমূলকের প্রয়োজন। ঋণাত্মক যৌগমূলক আমরা এখানে দেখতে পাচ্ছি আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, এই সকল যে কোনো একটা পরমাণুর সাথে একত্রিত হয়ে যৌগ গঠন করতে পারবে। আমরা যদি এখানে ক্লোরিনকে নিতে পারি, ব্রোমিনকে নিতে পারি, আয়োডিনকে নিতে পারি, ফ্লোরিনকে নিতে পারি, আমরা যে কোনো একটা যৌগমূলক আমরা এখানে নিয়ে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাতে পারি। তাহলে অ্যামোনিয়া কার সাথে বিক্রিয়া করবে? এমন একটি যৌগের সাথে বিক্রিয়া করবে যার ঋণাত্মক আধান আছে। তাহলে যদি এই ঋণাত্মক আধান আছে, এই দুটো বিক্রিয়া করে অ্যামোনিয়া ক্লোরাইড উৎপন্ন করবে, তাহলে NH4Cl। তাহলে এক্ষেত্রে এখানে অ্যামোনিয়ার সাথে ক্লোরিন বিক্রিয়া করে অ্যামোনিয়া ক্লোরাইড উৎপন্ন করলো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে পরমাণুগুলো আছে, যারা ম্যাক্সিমাম পরমাণুও আমাদের এখানে ধনাত্মক আয়ন বিশিষ্ট, কিন্তু যে যৌগমূলকগুলো গঠিত হয় এসব যৌগমূলকের ম্যাক্সিমাম যৌগমূলকেই এখানে ঋণাত্মক আয়ন বিশিষ্ট ম্যাক্সিমাম। তাহলে আমরা এখানে যদি দেখা যাচ্ছে, সাপোজ আমরা একটা OH একটা ঋণাত্মক আয়ন নিলাম, আমরা এখানে যদি একটা OH একটা যদি আমরা ঋণাত্মক আয়ন নেই, তাহলে এর সাথে এমন একটা পরমাণু যুক্ত হতে হবে যে পরমাণুটা অবশ্যই ধনাত্মক। এখানে ধনাত্মক পরমাণু হিসেবে আমরা সোডিয়ামকে নিতে পারি, পটাশিয়ামকে নিতে পারি, বা হাইড্রোজেনকে নিতে পারি। যেমন আমরা যদি এখানে পটাশিয়ামকে নেই, পটাশিয়ামকে নিলে এটা কি গঠন করবে? পটাশিয়াম হাইড্রো অক্সাইড গঠিত হবে, যা একটি ক্ষার। ঠিক আমরা এমন আরেকটা যৌগ দেখতে পাচ্ছি, হাইড্রোজেন সালফাইড, HSO4 1। এখানে একটা ধনাত্মক আয়ন যদি পরমাণু আমরা দিতে পারি, সোডিয়াম বা পটাশিয়াম অথবা হাইড্রোজেনকেও আমরা দিতে পারি। এখানে যখন একটা হাইড্রোজেন ধনাত্মক আয়ন আমরা একটা যোগ করব, তখন এটা সালফুরিক অ্যাসিডে পরিণত হবে, H2SO4। আশা করছি শিক্ষার্থীরা আপনারা সবাই বুঝতে পারছো যে কীভাবে প্রতিটি পরমাণু একত্রিত হয়ে বিভিন্ন ধরনের যৌগমূলক গঠন করে। এই শীটটা থেকে আমরা সহজেই নির্ণয় করতে পারবো কীভাবে প্রতিটি পরমাণু আর
পরমাণু বা যৌগর সাথে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মৌল আছে বা যে মৌলগুলো এক বা একাধিক যোজনী প্রদর্শন করে, সেরকম একটা এক বা একাধিক যোজনী প্রদর্শন করার মানে যেমন আছে কপার, আস, ইক। আমরা জানি কোনো কোনো পরমাণুর এক বা একাধিক যোজনী থাকে, যেটা ছোট যোজনী সেটাকে বলবো আস, আর যেটা যোজনী বড় সেটাকে বলবো ইক। যেমন কপারের 1, 2 এটা 2 ধরনের যোজ্যতা প্রকাশ করে, তাহলে যে কপারের যে যোজনী 1 সেটাকে বলবো কপার আস, আর যেটা 2 থাকবে সেটাকে বলবো কপার ইক। এবং তেমনি আয়রনের এখানে আয়রনের যোজনী হচ্ছে 2, 3। তাহলে যখন আমরা 2 যোজনী আয়রন ব্যবহার করবে তখন হবে ফেরাস, এবং যখন 3 যোজনী ব্যবহার করবে তখন হবে ফেরিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কপার একটি হচ্ছে ধনাত্মক আয়ন, যেটা হচ্ছে Cu+2+। এখন কপারকে যদি আমরা কপার এখন কার সাথে বিক্রিয়া করবে? কপার এমন একটা পরমাণু বা যৌগ নিতে হবে যার আয়ন সংখ্যা হচ্ছে মাইনাস। সেক্ষেত্রে যদি আমরা এখানে মাইনাস আয়ন কার আছে এমন দ্বিযোজী আমরা কোনো পরমাণুকে আমরা নিতে পারবো, যেটার হচ্ছে 2, যার যোজন হচ্ছে -2। তো সেক্ষেত্রে আমরা একযোজী দিতে পারবো কিনা? আমরা এখানে একযোজীও ব্যবহার করতে পারবো। যেমন এখানে যদি আমরা ক্লোরিন নেই, তাহলে ক্লোরিনের হচ্ছে কত? 1। অবশ্যই তখন আমাদেরকে এখানে ক্লোরিন 2টি নিতে হবে। ক্লোরিন যতক্ষণ আমরা 2টি নিব তখন এটা হবে কপার ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট এটা যদি দেখি CO3 এরও যোজনী হচ্ছে -2। তাহলে এই কার্বনেট কার সাথে বিক্রিয়া করতে পারবে? অবশ্যই এমন একটা পরমাণু নেব যার যোজনী হচ্ছে 2, অথবা যার পজিটিভ হচ্ছে 1 কিন্তু সেই পরমাণুটা 2টা নিতে হবে। এখানে আমরা যদি 2 কার আছে, যেমন ক্যালসিয়ামের আছে, ক্যালসিয়াম হচ্ছে +2, তাহলে এই দুটো বিক্রিয়া করে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট। এখানে যদি আমরা অন্য কোনো পরমাণু বিবেচনা করি, ক্যালসিয়ামের পরিবর্তে একটি একযোজী পরমাণু যদি কল্পনা করি, একযোজী পরমাণু যখন সোডিয়ামের হচ্ছে একটা আয়ন, তাহলে সোডিয়াম কি এর সাথে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। তখন আমাদেরকে 2টা সোডিয়াম আয়ন নিতে হবে। 2টা সোডিয়াম আয়ন নিলে তখন আমাদের সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবেই আমরা যে কোনো এই 4টি সহজে কোন পরমাণুর সাথে কোন পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করবে তা ইজিলি আমরা এটি শিখতে পারবো। তো সর্বশেষ আমাদের কিছু কিছু ক্ষেত্রে আছে আণবিক ভর, আণবিক সংখ্যা বের করতে বলা হয়। এখানে কয়েকটি মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর দেওয়া আছে, যা আমাদের মুখস্থ করা একান্ত প্রয়োজন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।